ক্রিস্টাল ডিফেক্ট মনে হয় একটু আলোচনা করছিলাম, তাই না? ক্রিস্টাল ডিফেক্ট এই বড় ছোট কি? হ্যাঁ, দেখি এটা একটু ওপেন হোক। ক্রিস্টাল ডিফেক্ট, ক্রিস্টাল যখন তৈরি হয় তখন নরমালি লিকুইড ফর্ম থাকে অথবা গ্যাসিয়াস ফর্ম থাকে, বুঝতে পারছো? লিকুইড অথবা গ্যাসিয়াস ফর্ম। Recording in এই progress. সিনথেসিসের সময় আসলে ডিফেক্ট গুলো তৈরি হয়, বুঝতে পারছো? মনে করো যখন তৈরি হচ্ছে, তুমি সিলিকন তৈরি করতেছো, এর সাথে হয়তো বা ইম্পিউরিটি হিসেবে নাইট্রোজেন, অক্সিজেন বা অন্যান্য ম্যাটেরিয়াল ঢুকে যায়। ম্যাটেরিয়ালটা প্রসেসিং করার জন্য হয়তো বা অক্সিজেন লাগতেছে বা নাইট্রোজেন লাগতেছে অথবা এয়ারের উপস্থিতি আছে, বুঝছো না? অথবা অন্য কোনো, মনে করো তুমি তুমি যদি জিঙ্ক বানাইতে চাও, মনে করো জিঙ্ক অক্সাইড বা জিঙ্ক সালফাইড, হ্যাঁ, জিঙ্ক সেলেনাইট, এগুলো থেকে জিঙ্ক বানাইতেছো, জিঙ্কের ক্রিস্টাল। এখন ওই যে সালফার থেকে যেতে পারে, তখন জিঙ্ক তুমি বানাবা, বুঝতে পারছো? তো বেশিরভাগ ম্যাটেরিয়ালই অন্য কোনো যৌগিক পদার্থ থেকে মানে তৈরি করা হয়, গ্যাসিয়াস ফর্ম বা লিকুইড ফর্ম। বানানোর সময় কিছু ইম্পিউরিটি চলে আসে, ইম্পিউরিটি আবার পিউরিফাই করে, পিউরিফাই করলেও দেখা যায় যে কিছু ইম্পিউরিটি থেকেই যায়, বুঝতে পারছো? তাহলে ইম্পিউরিটির উৎসটা কোথায়? ম্যানুফ্যাকচারিং প্রসেস। ম্যানুফ্যাকচারিং প্রসেস যত ভালো হবে ইম্পিউরিটি তত কম হবে। তবে মানে একেবারে 100% পারফেক্ট পাওয়া খুবই মুশকিল। এই জন্য দেখা যায় তুমি যখন কোন একটা ম্যাটেরিয়াল কিনতে যাবা, ন্যানো ম্যাটেরিয়াল, দেখবা বিভিন্ন কোয়ালিটির বিক্রি করে। ধরো ইম্পিউরিটি লেভেল যদি তুমি 99% চাও, তখন দাম হবে অনেক বেশি একরকম। আবার মনে করো ইম্পিউরিটি লেভেল যদি তুমি পিউরিটি লেভেল যদি 95% হয়, তখন দেখা যাবে দাম অনেক কমে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন ইম্পিউরিটির আবার কিছু ক্লাসিফিকেশন আছে। ইম্পিউরিটির কারণে যে ডিফেক্ট তৈরি হয়, এই ডিফেক্ট গুলোকে আমরা কয়েকভাবে ক্লাসিফাই করি। একটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্ট একটা ধরনের ডিফেক্ট। এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে যে ভ্যাকেন্সিস আর একটা হচ্ছে ইম্পিউরিটিস, ঠিক আছে? ক্রিস্টাল ডিফেক্টের মধ্যে একটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট, এর মধ্যে আবার দুই ভাগ আছে, একটা হচ্ছে ভ্যাকেন্সি আর একটা ইম্পিউরিটি। যেমন এখানে খালি থাকলে ভ্যাকেন্সি টাইপ, এটাকে আমরা বলি ভ্যাকেন্সি টাইপ ডিফেক্ট, ভ্যাকেন্সি টাইপ ডিফেক্ট, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে এই যে ভ্যাকেন্সি কিভাবে ডিস্টরশন তৈরি করে, এখানে মাঝখানে ফাঁকা আছে, তাহলে আশপাশের যে অ্যাটম গুলো আছে এগুলো ডানে বামে চেপে আসবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে যে তোমার ইম্পিউরিটিস। প্রথমে বললাম ভ্যাকেন্সি, এখন বললাম ইম্পিউরিটি। ইম্পিউরিটি আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে যে সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি। দেখো এখানে মনে করো মূল হচ্ছে সিলিকন, এখন যদি অন্য কোনো ম্যাটেরিয়াল আসে, ধরো জার্মেনিয়াম আসলো, তাহলে জার্মেনিয়ামটা কিন্তু ইম্পিউরিটি, ইম্পিউরিটি হিসেবে গণ্য হবে, তাই না? জার্মেনিয়ামকে তখন আমরা ইম্পিউরিটি করবো। তাহলে জার্মেনিয়ামটা হয়তো সিলিকনের থেকে সাইজে বড়, যার কারণে সে এখানে একটা ক্রিস্টালের ডিফেক্ট তৈরি করবে। আবার মনে করো জার্মেনিয়াম একটা ম্যাটেরিয়াল যেটা আমি তৈরি করতে চাচ্ছি, এর মধ্যে সিলিকন চলে আসো, তাহলে সিলিকনের সাইজ ছোট হওয়ার কারণে এখানে একটা ক্রিস্টাল ডিফেক্ট তৈরি হবে, ঠিক আছে? তাহলে আমি যে ম্যাটেরিয়ালটা ডিপোজিট করতে চাই বা সিনথেসিস করতে চাই, সেটার বাইরে যে ম্যাটেরিয়ালটা আসবে সেটাই হচ্ছে ইম্পিউরিটি। আরেকটা ইম্পিউরিটিস আছে যেটাকে আমরা বলি, এটা কি বলা হয়, ইন্টারস্টিশিয়াল, ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটিস। ইন্টারস্টিশিয়াল মানে হচ্ছে যে কাউকে প্রতিস্থাপন করে না, মাঝখানে কোন একটা ইম্পিউরিটি অ্যাটম ঢুকে গেছে। এখানে যেমন একটাকে সে উঠায় দেয়, প্রথম একটাকে সরাই দিয়ে তারপরে বসতে হয়, এখানে
সরাই দিয়ে মাদার অ্যাটমকে সরাই দিয়ে এরপরে বসতেছে, এই জন্য এটাকে বলা হয় সাবস্টিটিউশন, প্রতিস্থাপন। আর এটাকে বলতেছে মাঝখানের একটা জায়গায় এসে বসে গেছে, ইন্টারস্টিশিয়াল। তাহলে এখানে যে কোনো ইম্পিউরিটি, যে কোনো টাইপের ইম্পিউরিটি হোক না কেন, এই ইম্পিউরিটির জন্য একটা ক্রিস্টাল ডিফেক্ট তৈরি হয়। বুঝতে পারছো কথাটা? না, যে কোনো ম্যাটেরিয়াল, আমি এমনি জাস্ট বললাম, সিলিকন জার্মেনিয়াম এমনি বললাম, আমি যে কোনো ম্যাটেরিয়ালের জন্যই বলতেছি। যে কোনো ম্যাটেরিয়ালে যদি তুমি যেই ম্যাটেরিয়ালটা চাচ্ছ এটার বাইরে অন্য কোনো মানে পদার্থ যদি আসে, সেটাকেই আমরা বলি ইম্পিউরিটি। ইম্পিউরিটি অ্যাটম ভ্যারাইটিস টাইপস হতে পারে, জাস্ট সিলিকনের জন্য যে জার্মেনিয়াম হবে এটা এরকম না, আমি জাস্ট এমনি উদাহরণ হিসেবে বলতেছি। যেমন নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে না, নাইট্রোজেন বা ধরো সালফারের কণা থাকতে পারে, কোনো একটা আয়রনের টুকরা থাকতে পারে, আয়রন হইতে পারে, ইম্পিউরিটি হিসেবে অন্য কোনো কিছু চলে আসতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, ইম্পিউরিটির যে কনসেন্ট্রেশন, যেমন এনপি, এনপি হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইম্পিউরিটি, মানে নাম্বার অফ ইম্পিউরিটি অথবা নাম্বার অফ ভ্যাকেন্সি, এখানে ভি দিয়ে বোঝাচ্ছে ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি পার ইউনিট ভলিউম, নাম্বার অফ ভ্যাকেন্সিস পার সিসি, নরমালি সেন্টিমিটার কিউবে বের করা হয়, ইজ ইকুয়াল টু এন। এন মানে হচ্ছে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট ভলিউম, নিশ্চয়ই এটার থেকে অনেক কম হবে, এই জন্য এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়ে গুণ করা হয়, ই টু দি পাওয়ার ইভি। ইভি মানে হচ্ছে এনার্জি টু ফর্ম ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি ফরমেশন এনার্জি ডিভাইডেড বাই কেটি। টেম্পারেচার যত বাড়বে, টেম্পারেচার যদি বেশি হয় তাহলে ভ্যাকেন্সির সংখ্যা বেড়ে যায়। এটা আমরা দেখাবো, একটা অঙ্ক আছে পরে সামনে, দেখবা যে নিচে একটা অঙ্ক আছে, 300 কেলভিনে যে ভ্যাকেন্সি থাকে, আমি যদি 660 কেলভিন নেই টেম্পারেচার, টেম্পারেচার বাড়ার কারণে দেখা যাবে সামনে অঙ্ক আছে, দেখো এই সূত্রের অ্যাপ্লিকেশন আর কিছু। স্কোয়ার নাই মনে হয়, কোথায় স্কোয়ার? এখানে তো আমিও কনফিউজড হয়ে যাচ্ছি, দেখি নিচে অঙ্ক আছে, আচ্ছা নিচে দেখবো আমরা, অঙ্ক আছে এখানে, স্কোয়ার নাই, আমি যতদূর জানি স্কোয়ার নাই, স্কোয়ার দেখাচ্ছে কিন্তু আসলে স্কোয়ার নাই। আচ্ছা, এখন এটা হচ্ছে যে নর্মাল ম্যাটেরিয়ালের জন্য আমার ডিফেক্টস, আরেকটা হচ্ছে যে কি বলে এটা, আয়নিক ক্রিস্টাল যদি হয়ে থাকে, আয়নিক ক্রিস্টাল, আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে যে ডিফেক্ট গুলো হয়ে থাকে, এটা 3 ধরনের ডিফেক্ট বইয়ে আছে আর কি, 3 ধরনের ডিফেক্ট আয়নিক ক্রিস্টালের জন্য। যেমন সোডিয়াম ক্লোরাইড, এই আয়নিক ক্রিস্টাল গুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে নাম্বার অফ পজিটিভ চার্জ অবশ্যই নাম্বার অফ নেগেটিভ চার্জের সমান হবে। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে একটা সোডিয়াম থাকলে একটা ক্লোরাইড থাকবে, অবশ্যই থাকবে, একটা সোডিয়াম থাকলে একটা ক্লোরাইড থাকবে, দুইটা সোডিয়াম থাকলে দুইটা ক্লোরিন থাকবে, এটাই হচ্ছে নিয়ম। অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ আয়নের সংখ্যা সমান হবে, চার্জ নিউট্রাল হবে। বুঝতে পারছো? তাহলে সোডিয়াম ক্লোরাইড বা ধরো এই ধরনের যদি থাকে পটাশিয়াম ক্লোরাইড, এই ধরনের আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে যে ডিফেক্ট গুলো দেখা যায়, যেমন শর্টকি ডিফেক্ট, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, সাবস্টিটিউশনাল ডিফেক্ট। ঠিক আছে, এখন শর্টকি ডিফেক্ট বা ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, এই দুইটা ডিফেক্ট অনেকটা মানে ভ্যাকেন্সি টাইপ ডিফেক্টের মতো, অনেকটা ভ্যাকেন্সি টাইপ ডিফেক্টের মতো। এখানে আমি এই জিনিসগুলো ছবি থেকে ব্যাখ্যা করতে পছন্দ করি। যেমন এখানে দেখো, আমি একটু বড় করি, আশা করি দেখা যাচ্ছে। দেখো শর্টকি ডিফেক্টের ক্ষেত্রে একটা প্লাস এবং মাইনাস আয়ন মিসিং, এখানে একটা প্লাস আর একটা মাইনাস থাকার কথা ছিল, সেই জিনিসটা নাই, মিসিং। তাহলে এটাকে বলতেছি আমরা শর্টকি ডিফেক্ট, এবং এটা ওয়ান কাইন্ড অফ ভ্যাকেন্সি, না এটা? আচ্ছা, আরেকটা হচ্ছে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা কি? এখানেও একটা ভ্যাকেন্সি তৈরি হয়, কিন্তু সেই ভ্যাকেন্সিটা কিভাবে, যদি কোন একটা চার্জের ডিসপ্লেসমেন্ট হয়, ডিউ টু দ্য চার্জ ডিসপ্লেসমেন্ট। ফ্র্যাঙ্কেল ডিফেক্ট কেন? ডিউ টু দ্য
আয়ন ডিসপ্লেসমেন্টের কারণে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট হয়, তাই না? আর এখানে হচ্ছে আয়ন পেয়ার মিসিং, আয়ন পেয়ার মিসিং, এটার কারণে শর্টকি ডিফেক্ট। আর ফ্র্যাঙ্কেল ডিফেক্ট কি? আয়ন ডিসপ্লেসমেন্ট। তাহলে both cases, for the both cases there is a vacancy that causes crystal defect. বুঝতে পারছো? ফ্র্যাঙ্কেলে মনে করো আয়নের যে পজিশন থাকে ওই পজিশন থেকে সে হয়তো ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, হ্যাঁ, সরে অন্য জায়গায় চলে গেছে, জাস্ট তার পজিশন থেকে সে সরে গেছে। সেটা এটাও হইতে পারে, ধরো এ যদি মনে করো এর যে পজিশন, এই পজিশন থেকে সরে যদি এখানে চলে আসে, তাহলে এই জায়গাটা একটা ভ্যাকেন্সি তৈরি হবে না? এটাই আর কি, পজিশন থেকে সরে যাচ্ছে, সরে গিয়ে যেই পজিশনে সে ছিল ওই জায়গাটা একটা ভ্যাকেন্সি তৈরি করে। তার মানে এখানে অবশ্যই একটা ডিফেক্ট তৈরি হবে, অবশ্যই তৈরি হবে। স্যার 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 এর আগেরটাকে স্যার ইন্টেনসিভ কেন বলছেন? ওটা স্যার এক্সটেনসিভ হবে না, কারণ সেটা তো স্যার বিশুদ্ধ না। ওটা স্যার যেমন সোডিয়ামের মধ্যে ক্লোরিনের একটা মূল চলে আসছে, তাহলে সেটা স্যার অবিশুদ্ধ হবে না? একটু জোরে বলবা, একটু শুনতে অসুবিধা হচ্ছে। স্যার এর আগেরটা স্যার আপনি ইন্টেনসিভ বলছিলেন না, যে একটার মধ্যে আরেকটা চলে আসছে, যে যেমন সোডিয়ামের নিলে আমি কোনো ক্লোরিনের একটা আসছে বা ক্লোরিনের নিচি মূল, তখন সোডিয়ামের আসছে, সেটা স্যার এক্সটেনসিভ হওয়ার কথা না? ওটা স্যার অবিশুদ্ধ হয়ে গেছে যখন আরেকটা পরমাণুর মূল চলে আসছে। হ্যাঁ, সেটা যাই হোক, কিন্তু এটা তো তুমি ডোপিং এর কথা বলছো আর কি। এখানে আমরা আপাতত ডোপিং এর কথা বলতেছি না, ডোপিং তো ইচ্ছা করে করা হয়। জি স্যার, ডোপিং ইচ্ছা করে করা হয়, ডোপিংটা ইচ্ছা করে করা হয়। আর ইম্পিউরিটি যেটা, এটা ইচ্ছাকৃত না, মানে ম্যানুফ্যাকচারের সময় আমরা চাই যে পিওর ম্যাটেরিয়াল পেতে চাই, কিন্তু পিওর ম্যাটেরিয়াল আসলে আমরা পাই না। বুঝতে পারছো? দেখা যায় যে আমি যতই চেষ্টা করি না কেন কিছু ইম্পিউরিটি থেকে যায়, সেটা পার্সেন্টেজ যত অল্পই হোক না কেন। যদি এমনও হইতে পারে 0.1%, 0.01%, তারপরেও ইম্পিউরিটি থাকে। বুঝতে পারছো? স্যার ইন্টেনসিভ হিসাব করে কাজ করব না স্যার? হ্যাঁ, সেটাই। আচ্ছা, এখন দেখো আরেকটা হচ্ছে সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি। সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি যেটা, এটা মানে কয়েকভাবে হতে পারে। একটা হতে পারে যে ধরো কোন একটা মাইনাস চার্জকে সাবস্টিটিউট করছে, যেমন এখানে একটা মাইনাস চার্জ থাকার কথা, তাই না? যেমন এখানে একটা ক্লোরিন, এগুলো তো ক্লোরিন, তাই না? এটা হচ্ছে ক্লোরিন মাইনাস, আর এগুলো হচ্ছে সোডিয়াম প্লাস। তাহলে ক্লোরিনটা যদি রিপ্লেস হয়, খেয়াল করো, ক্লোরিন রিপ্লেস হয়ে যদি ধরো অক্সাইড, মনে করো অক্সিজেন, অক্সিজেনের তো -2, তাই না? অক্সিজেনের কত? -2। আমি যদি 2 অক্সিজেন বলি, -2 স্যার, 2 বলি, দুইটা অক্সিজেন, অর্থাৎ O2- এরকমও বলে, এরকমও দেখায়। তাহলে দুইটা অক্সিজেনের হচ্ছে কি, এটা না, অক্সিজেনের হচ্ছে O2- এরকম ধরনের। তাহলে অক্সিজেনের দুইটা, বা ধরো ম্যাগনেসিয়াম আসলো, ম্যাগনেসিয়াম তো পজিটিভ, ম্যাগনেসিয়াম অক্সিজেন টাইপই মনে করো। তাহলে এখানে একটা নেগেটিভ বেড়ে গেল না? একটা নেগেটিভ বেড়ে যাওয়ার কারণে এখানে আরেকটা সোডিয়াম এক্সট্রা থাকতে হবে। ওই ম্যানুফ্যাকচারের সময় যখন তৈরি হয় তখনই এই ঘটনাগুলো ঘটে যায়, এই ডিফেক্ট গুলো তৈরি হয়ে যায়। স্যার মানে কি স্যার, ক্লোরিনের বদলে আমার অক্সিজেন চলে আসতেছে ওখানে? হ্যাঁ, মনে করো একটা অক্সিজেন রিপ্লেস হয়ে গেছে, এখানে তো নির্দিষ্ট পজিশনে ক্লোরিন থাকার কথা, কিন্তু ক্লোরিনের পরিবর্তে এখানে একটা অক্সিজেন চলে আসছে, যার কারণে এখানে একটা এক্সট্রা নাইট্রোজেন, এক্সট্রা একটা কি বলে সোডিয়াম আসতে হবে। এটাকে প্লাস মাইনাস তো নিউট্রাল করতে হয়, তাই না? নিউট্রাল অবশ্যই সে অটোমেটিক সে নিউট্রাল করে রাখে, পুরা ক্রিস্টালটা নিউট্রাল থাকে, বুঝছো? স্যার তাহলে স্যার নিচেরটা যে প্লাস আসছে, এখানে মাইনাস তো আসে না, একটা মাইনাস বেশি হয়ে গেল না এখানে তো? ওই যে পাশেরটা, এটা দেখো, এটা দেখো, এখানে মাইনাস একটা বেশি না? জি স্যার। একটা প্লাস আনা লাগবে তো, নিউট্রাল করার জন্য প্লাস লাগবে। তাহলে এটাকে আমরা বলতেছি সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি, ঠিক আছে?
এখন এই জিনিসটা আরেকভাবেও হইতে পারে, এটা একটা সিস্টেম, এই সিস্টেম মানে ফর্ম করতে পারে, মানে সোজা কথা মূল নীতি যেটা মানে প্লাস মাইনাস সমান হবে, আরেকটা সিস্টেমে হইতে পারে এটা, এটা এখানে দেখায় না। যেমন ধরো এখানে একটা মাইনাস মানে মানে অন্য একটা ম্যাটেরিয়াল অক্সিজেন আসছে মনে করো, তাহলে কি হইলো, মাইনাস বেশি হয়ে গেল না, একটা মাইনাস বেশি হলো তো, এই জায়গায় একটা মাইনাস কমে যেতে পারে, এই জায়গাটা ভ্যাকেন্সি, এই জায়গাটা খালি থাকতো, ব্ল্যাক, এই জায়গাটা এরকমও হইতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, একটা প্লাস চার্জ আসছে, তাহলে তো স্যার ওইটা স্কটি ডিফেক্টের মতন হয়ে গেল না স্যার? ওইটাতে তো ভ্যাকেন্সি শর্টকি ডিফেক্টের মতো হলো না, শর্টকি ডিফেক্টের মতো হয় না, এটা শর্টকি ডিফেক্টের মতো হয় নাই। দেখো এখানে এটা হচ্ছে সাবস্টিটিউশনাল। কেন সাবস্টিটিউশনাল? কারণ মূল অ্যাটমটাকে সাবস্টিটিউট করতেছে। এখানে যদি ক্লোরিন থাকে তাহলে ক্লোরিনকে সাবস্টিটিউট করতেছে, ধরো এখানে সোডিয়াম যদি থাকে সোডিয়ামকে সাবস্টিটিউট করতেছে, এই যে এখানে সোডিয়াম চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য এটা সাবস্টিটিউশনাল। না এরকম না ব্যাপারটা, এটা সাবস্টিটিউশন বলতে বোঝাচ্ছে এইখানে অন্য একটা পদার্থের মানে অন্য একটা ম্যাটেরিয়ালের আসছে, দ্বিযোজী একটা ম্যাটেরিয়াল। সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি মানে কি, জিনিসটা সাবস্টিটিউট হয়েছে, অন্য একটা ম্যাটেরিয়াল দিয়ে সাবস্টিটিউট হয়েছে। স্যার একটা পরিবর্তে আরেকটা বসছে আর কি। এটা ইম্পিউরিটি না স্যার, যেহেতু ইম্পিউরিটি স্যার, ইম্পিউরিটি তো অন্যান্য পদার্থ থাকতে পারে, তাই এটা সাবস্টিটিউশন হয় স্যার, এটাই তো। হ্যাঁ সেটাই সেটাই। এখন এখানে যদি একটা ধরো ডাবল পজিটিভ একটা ম্যাটেরিয়াল আসে, তখন এইখানে একটা মিসিং থাকতে পারে, এখানে একটা পজিটিভ একটা মিসিং থাকতে পারে, মানে দুই ভাবে হইতে পারে, বুঝছো না, দুই ভাবে হইতে পারে, এইভাবেও হইতে পারে, অথবা এই যে প্লাস আসলো, প্লাস আসার কারণে এখানে একটা এক্সট্রা মাইনাস, ধরো এই এটা একটু বলি, এখানে প্লাস থাকলো কিন্তু একটা প্লাস বেশি হয়ে গেল, এটার কারণে এক্সট্রা একটা মাইনাস আসতে পারে, যেটা এই জায়গায় দেখানো হলো। মানে এটা দুই ভাবে হইতে পারে, বুঝতে পারছো, দুই ভাবে হইতে পারে। একটা ইম্পিউরিটি অ্যাটম আসার কারণে নিউট্রালাইজ কয় ভাবে হইতে পারে, দুই ভাবে। একটা হচ্ছে যে এখান থেকে একটা প্লাস মিসিং, অথবা এক্সট্রা একটা মাইনাস আসবে, দুই ভাবে কিন্তু এটা নিউট্রাল হইতে পারে, চিন্তা করে দেখো। স্যার এটা যেভাবেই হোক মানে আয়নের তো সম্ভব মানে নিউট্রাল, হ্যাঁ সমতা কিন্তু স্যার ওই নিচেরটার ক্ষেত্রে যেহেতু দুইটা প্লাস দিয়ে দিছি স্যার, তাহলে এখানে প্লাস বেশি হয়ে গেল না, সেই হিসেবে তার একটা মাইনাস দিয়ে প্লাস একটাকে ইয়ে করতে হবে না, কিন্তু এখানে তো স্যার দুইটা প্লাসে দিয়ে দিল। হ্যাঁ সেটা ঠিক আছে, তোমার কথাটাই আমি বলতেছি, দেখো এখানে একটা প্লাস বেশি হয়ে গেছে, তুমি যেটা তো বলতেছো তো, জি স্যার জি স্যার। কিন্তু এইখানে তো প্লাসটা নাই, দেখো এখানে প্লাস থাকার কথা, এখানে নাই তো। এখন ওই প্লাসটাই স্যার ওই পাশে চলে গেছে বা একসাথে হিসাব করছে এরকম কিছু। ওই প্লাসটা তো আর যায় নাই, এটা অন্য একটা ম্যাটেরিয়াল, অন্য একটা ম্যাটেরিয়াল। এই প্লাসটা ম্যাটেরিয়াল এসে ওই প্লাসের যে মানে আমাদের সমতা হওয়ার যে বিষয়টা, মানে অন্য একটা পরমাণু এসে ওই প্লাসটা ওই ঘাটতিটা পূরণ করছে, এরকমই তো কিছু। শোনো প্লাস মানে কি, এখানে এখানে যে একটা প্লাস দেখছো, প্লাস মানে কি, এটা একটা অ্যাটম, অ্যাটমের আয়ন বলা যায়। হ্যাঁ এটা একটা অ্যাটম না, অ্যাটমের আয়ন তো, ঠিক আছে, এটা একটা অ্যাটম তো নাকি, জি স্যার জি স্যার। তাহলে এই মিসিং মিসিং হচ্ছে না, এই অ্যাটমটা মিসিং। তুমি এটা বলতে পারবা না যে এই প্লাসটা এখানে চলে গেছে, এটা এটা বলা ঠিক হবে না। স্যার বুঝতে পারছি এখন। এই প্লাসটা এখানে চলে গেছে এটা বলার দরকার নাই, আমি যেটা মনে করি এইখানে যে একটা প্লাস ছিল, এই প্লাসটা এখানে চলে গেছে, এইটা বলা ঠিক হবে না, দরকার নাই বলা। এখানে একটা এটাকে এখানে একটা সাবস্টিটিউট হয়েছে, এখানে একটা দ্বিযোজী পদার্থের পরমাণু দিয়ে এখানে সাবস্টিটিউট হওয়ার কারণে আয়নিক সমতা রক্ষা করার জন্য এখানে একটা আয়ন মিসিং থাকবে, এটাই হচ্ছে মূল কথা, বুঝতে পারছো? আর যদি জি স্যার। অথবা আরেকভাবে হইতে পারে বললাম, সেটা হচ্ছে যে যদি এখানে কোনো আয়ন মিসিং না থাকে, তখন এইটা সমতা রক্ষার জন্য এখানে একটা এক্সট্রা মাইনাস থাকবে, এখানে একটা এক্সট্রা মাইনাস থাকবে, সেই মাইনাসটা হচ্ছে ক্লোরিনের মাইনাস মনে করো, যেটার এক্সাম্পল আমরা এখানে দেখলাম, এখানে। স্যার তাহলে ওই উপরের আপনি যে গ্রিন মার্কটা করছেন এটাকে আমরা ফ্র্যাঙ্কেল বলতে পারি, আর ওই নিচেরটাকে আমরা কি স্কটকি বলতে পারি? না না,
ফ্র্যাঙ্কেল আর শর্টকি কিন্তু আলাদা। ফ্র্যাঙ্কেল শর্টকি হচ্ছে যে বাম দিকের গুলো। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, শর্টকি ডিফেক্ট বা ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে কিন্তু কোনো প্রতিস্থাপন হয় নাই, মানে সাবস্টিটিউট কিন্তু হয় নাই। জি স্যার, মানে একযোজি থেকে দ্বিযোজি বা ত্রিযোজি হয় নাই। হ্যাঁ, সাবস্টিটিউট হয় নাই। আমার মূল কথা হচ্ছে সাবস্টিটিউট হয়েছে কি হয় নাই, সাবস্টিটিউট হয় নাই। মানে মূল যে মাদার প্যারেন্টকে যদি আমরা বলি, ক্লোরিন একটা মাদার প্যারেন্ট, মাদার ম্যাটেরিয়াল মনে করো, প্যারেন্ট ম্যাটেরিয়াল, আর সোডিয়াম একটা প্যারেন্ট ম্যাটেরিয়াল, এই দুইটার কোনো প্রতিস্থাপন কিন্তু এখানে হয় না। শর্টকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্টের মধ্যে এদের কোনো প্রতিস্থাপন হয় না, কিন্তু সাবস্টিটিউশনাল ইম্পিউরিটির মধ্যে প্রতিস্থাপন কয়েকভাবে হয়। আর পজিটিভ 2 ভাবে হয়, নেগেটিভ 2 ভাবে হতে পারে। বুঝতে পারছো কথাটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি। আচ্ছা, এখন হচ্ছে ভ্যাকেন্সি কনসেন্ট্রেশন। যে অঙ্কটার কথা বললাম সেখানে এই অঙ্কটার মধ্যে এটা বাসায় একটু ভালো মতো করার চেষ্টা করবা। ভ্যাকেন্সি ফরমেশন এনার্জি দেওয়া আছে, এটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর টেম্পারেচার 300 বলা আছে। তাহলে ফ্র্যাকশনাল কনসেন্ট্রেশন অফ ভ্যাকেন্সি, ফ্র্যাকশনাল কনসেন্ট্রেশন বলতে বোঝাচ্ছে যে মনে করো আমার 1 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব বলতে কি বোঝায়, মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, এতটুক জায়গার মধ্যে আমার অ্যাটম আছে মনে করো 10⁻²২, এই পরিমাণ অ্যাটম আছে মনে করো। এখন এর মধ্যে কয়টা অ্যাটম, কয়টা মানে ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি কয়টা, কয়টা ভ্যাকেন্সির সংখ্যা কয়টা, মনে করো 10⁻⁴ মনে করো। তাহলে এই যে এই দুইটার যে রেশিও, এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল কনসেন্ট্রেশন অফ ভ্যাকেন্সি। এটাকে যদি আমি এন বলি আর এটাকে যদি এনভি বলি, তাহলে এনভি ডিভাইডেড বাই এন, এটাকে বলা হচ্ছে কি ফ্র্যাকশনাল কনসেন্ট্রেশন অফ ভ্যাকেন্সিস। তাহলে এই ফ্র্যাকশনাল কনসেন্ট্রেশন অফ ভ্যাকেন্সিস এটা কত আসতেছে, এইটা। আবার যদি আমি টেম্পারেচার বাড়ায় দেই, এখানে ছিল 300 কেলভিন আর এখানে আসছে 933 কেলভিন, তাহলে দেখা যাচ্ছে এই যে এই কনসেন্ট্রেশনটা কি অনেক বেড়ে যাচ্ছে। জি স্যার, খালি জায়গাটা বেড়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, ভ্যাকেন্সির সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি দেখো এনভি ডিভাইডেড বাই এন, তাহলে এটা তো কনস্ট্যান্ট, তাই না? এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে টেম্পারেচার বাড়লে এই জিনিসটা আসলে চেঞ্জ হয়। এইটা যদি বাড়ে তাহলে এই সংখ্যাটা বাড়বে না, এটা তো উপরে আছে। জি স্যার। এই কারণে দেখো আগে ছিল এটা, এখন হয়ে গেছে এটা, তাহলে অনেক বাড়ছে। 10⁻⁻12 এটার থেকে 10⁻⁻4 এটা অনেক বড়, এটা অনেক বড় সংখ্যা। তাহলে এইটা যদি আমি জানি, এই রেশিওটা যদি আমি জানি, আর যদি এন জানা থাকে, তাহলে আমি কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা ক্যালকুলেট করতে পারবো। কারণ এন ভি ডিভাইডেড বাই এন, এটার সাথে যদি আমি এন গুণ করি, আমি যদি এই রেশিওটা জানি। স্যার একটু ইন্টারাপ্ট করবো স্যার, এখানে ভ্যাকেন্সি এটা কি সংখ্যা হবে ইউনিটটা নাকি আয়তন হবে? সংখ্যা, সংখ্যা, নাম্বার অফ ভ্যাকেন্সিস পার ইউনিট ভলিউম। এনভি কি বললাম, এনভি হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সিস পার ইউনিট ভলিউম। মনে করো পার সিসি, মনে করো পার সিসি, পার সেন্টিমিটার কিউব। বুঝতে পারছো? এই জন্য আমি প্রথমে এই চিত্রটা আঁকছিলাম যে 1 সেন্টিমিটার কিউবে কয়টা আছে। এখানে মনে করো এন, এন হচ্ছে গিয়া নাম্বার অফ অ্যাটম, আর এন ভি মানে হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি এক সিসিতে, এতটুক জায়গার মধ্যে। তাহলে এই রেশিওটা যদি আমি পেয়ে যাই, এটাকে যদি আমি এন দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমি এন ভি পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে দুই ক্ষেত্রে তুমি যদি দেখো, দুই ক্ষেত্রে দেখবা এন ভি এর মধ্যে একটা বিশাল একটা ডিফারেন্স কিন্তু। বুঝতে পারছো? এন ভি এর মধ্যে অনেক বড় একটা ডিফারেন্স তুমি দেখতে পারবে টেম্পারেচার চেঞ্জ করার কারণে। এই এখানে কিন্তু কোশ্চেনটা, মানে মূল জিনিসটা যদি তুমি বুঝো,
তাহলে কোশ্চেন আমি এখানে ঘুরাই করতে পারি, কোশ্চেন একটু চেঞ্জ করে দিতে পারি। Recording stopped. তোমাদের এই যে ম্যাটেরিয়াল সায়েন্স যে এই কোর্সটা মানে ভালো রেজাল্ট করাটা সহজ মোটামুটি তুলনামূলক। ওয়ান শেষ, স্ট্যাঞ্জা ওয়ানটাই বড়, স্ট্যাঞ্জা 2-3টা ছোট একটু। এমনিতে ম্যাটেরিয়াল প্রপার্টিজ এর সিলেবাসটা তুলনামূলক ছোট, তোমার সলিড স্টেটের থেকে অনেক ছোট আমার কাছে মনে হয় আর কি। 1 নাম্বার স্ট্যাঞ্জাটা একটু বড়, 2 নাম্বারটা একটু ছোট, 2-3 ছোট। এখানে আমরা যেটা পড়াই সেটা হচ্ছে যে তোমার ড্রিফট কারেন্ট পড়াই। ড্রিফট কারেন্ট দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ড্রিফট কারেন্ট আর একটা হচ্ছে ডিফিউশন কারেন্ট। রেকর্ড কি অফ করা নাকি? একটা off করা। Recording in progress. তাহলে এই ম্যাটেরিয়ালস প্রপার্টিজ কোর্সের মধ্যে আমরা যেটা পড়াই সেটা হচ্ছে ড্রিফট কারেন্ট। ড্রিফট কারেন্টের উৎপত্তিটা কোথায়, এটা ডেরিভেশনটা কেমন হয়, এবং এই ড্রিফট কারেন্ট থেকে তোমার ড্রিফট কারেন্টের সাথে সম্পর্কিত কিছু প্যারামিটার আছে, এগুলো দেখাই। যেমন হচ্ছে ড্রিফট মোবিলিটি কাকে বলে, 50 অ্যাটেন্ডেন্স দিতে পারতেছি না। পরে ড্রিফট মোবিলিটি কাকে বলে, তারপরে হচ্ছে যে তোমার এখানে আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন রেজিস্টিভিটির ক্যালকুলেশন, টেম্পারেচার ডিপেন্ডেন্ট রেজিস্টিভিটি, টেম্পারেচার ডিপেন্ডেন্ট কন্ডাক্টিভিটি। ঠিক আছে, এটা আমাদের হালকা করে ইন্টারমিডিয়েট। আর ড্রিফট কারেন্ট কাকে বলে আর ডিফিউশন কারেন্ট কাকে বলে এগুলো একটু হালকা ধারণা দেই। তোমার ড্রিফট কারেন্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার কারণে কোনো একটা মেটালে বা ম্যাটেরিয়ালে, কোনো একটা কন্ডাক্টরে যদি আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের কারণে ইলেকট্রন যে প্রবাহিত হয়, এই কারণে যে কারেন্টটা ফ্লো হয় সেটাকে বলা হয় ড্রিফট কারেন্ট। আর ডিফিউশন কারেন্ট হচ্ছে যে কোনো একটা স্যার একটু আবার বলুন স্যার। ইলেকট্রিক ফিল্ড, ধরো আমরা যখন কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, কোনো একটা কন্ডাক্টরে যে ভোল্টেজ অ্যাপ্লাই করি না, এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি হয়, ইলেকট্রনের পজিটিভ সাইডে কি হয়, ইলেকট্রন আকর্ষণ হয়, আর নেগেটিভ সাইডে ইলেকট্রনের বিকর্ষণ সৃষ্টি হয়। ইলেকট্রনের ফ্লো এর কারণেই তো কারেন্ট ফ্লো হয়, তাই না? তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার কারণে যে কারেন্টটা ফ্লো হয় এটাকে আমরা বলি ড্রিফট কারেন্ট। ড্রিফট কারেন্ট এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা। স্যার নেগেটিভ দিকে স্যার পোলগুলো ইয়া হয় না, ইলেকট্রন আর ডিফিউশন কারেন্ট হচ্ছে যে ধরো কোনোভাবে যদি কোনো জায়গায় ইলেকট্রন বা হোলের কনসেন্ট্রেশন বেড়ে যায় কোনোভাবে, তখন ওই কনসেন্ট্রেশনের বিপরীত দিকে একটা চার্জের ফ্লো হয়, সেখান থেকে ডিফিউশন কারেন্ট তৈরি হয়। বুঝতে পারছো? Recording stopped. আমি একটু পজ করলাম আধা মিনিট একটু আজানের জন্য। ডেরিভেশন ইনশাআল্লাহ দেখাবো, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এখানে এই ডেরিভেশন গুলো আছে, তারপরে হল ইফেক্টের ব্যাপারগুলো আছে, এগুলো যদিও তোমরা মনে আগেও পড়ছো, তাই না? এগুলো হল ইফেক্ট, হল ডিভাইস। স্ট্যাঞ্জা 1 কি শেষ? হ্যাঁ, স্ট্যাঞ্জা 1 শেষ, একেবারে শেষ। এখন স্ট্যাঞ্জা 2 তে আমরা ঢুকে গেছি অলরেডি।
এটা শীটও আলাদা। এখানে মোটামুটি 12 পেজ মতো আছে, 12টা পেজ। এটা শিখতে হবে। না, সবটা ম্যাথ বলা যায় না, কিছু ডেরিভেশন আছে, কিছু ম্যাথ আছে, কিছু ডেরিভেশন আছে, খুব বেশি কিছু না, অল্প কয়েকটা টপিক আছে, 3-4টা টপিক আছে। তাহলে আজকে এটা এই পর্যন্তই থাক, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা শুরু করব। এটার জন্য আমার মনে হয় 3টা ক্লাসে হয়ে যেতে পারে, ম্যাক্সিমাম 4টা ক্লাস, 3টা ক্লাসে হয়ে যেতে পারে। এই সপ্তাহ, আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহে এটা শেষ হয়ে যাবে, বেশি না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন দেখি একটা একে দেখি কি হয়। তবে আমার যেটা মনে হয় আর কি, যে তুমি একটা কাজ করতে পারো, কিছু টেকনিক আছে, কিছু টেকনিক অ্যাপ্লাই করলে তুমি আঁকতে পারবে। স্যার কিছু প্ল্যান দেখছিলাম স্যার ত্রিভুজ আকৃতির হয়ে যায় মানে আঁকতে গেলে নেগেটিভ পারের দিক। যেমন তুমি বলতেছো, তুমি বলছিলে 1/1 তাই না? এখন যদি আমি ধরো এক্সিস তো আমি কিভাবে নিব, এটা আমার 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 স্বাধীনতা আছে। এরকম হচ্ছে কেন? এটা এটা ওয়াই। এখন এটা তুমি এরকম আঁকতে পারো, এটাকে এক্স যদি ধরি, এটাকে যদি ওয়াই ধরি, এটাকে জেড ধরি, এটাকে যদি আঁকতে চাও তাহলে এইভাবে চিন্তা করতে পারো। এটা অলরেডি এক্স এর নেগেটিভ সাইড। জেড এর নেগেটিভ না, জেড এর পজিটিভ, ওয়াই এর নেগেটিভ। তাহলে এক্স এর দিকে নেগেটিভ একটা মাথা, এটাকে আপনি যদি নীল কালি দিয়ে দেখেন, এখানে একটা ক্রস করুন, আরেকটা কি স্যার ওয়াই 1, ওয়াই এর দিকে 1 ছেদ মাইনাস এ, ওয়াই এ না মাইনাস, ওয়াই তো মাইনাস না তো শুধু বি। এখানে ছেদ করুন, এইখানে, এইখানে, এইখান থেকে আমাদের কি করতে হবে, জেড এক্সিস বরাবর প্যারালাল যেতে হবে, জেড এক্সিস বরাবর প্যারালাল যেতে হবে। জেড এক্সিস বরাবর যদি প্যারালাল যেতে হয় তাহলে তলটা এরকম একটা তল, এই তলটাকে আমরা বলতে পারি 1'1'0।
বুঝা গেছে? আমার আঁকার টেকনিকটা বুঝতে পারছো? কেন দেখা যাচ্ছে না, প্রথমে এক্স এ মাইনাস এ পর্যন্ত নিবা, ওয়াই কে বি পর্যন্ত নিবা, এই দুইটা আগে নিয়ে নিবা। এটা নেওয়ার পরে কাজ কি তোমার, এখান থেকে প্যারালাল একেবারে জেড এর দিকে যেতে থাকবা। বুঝতে পারছো? স্যার আমার ক্ষেত্রে একটা প্রবলেম হয় কি স্যার, এই যেমন এটা 1/10 এটা অল টাইম আমি স্যার ওই পাশের যে ওয়াই এর বিন্দুটা স্যার সেটাকে মনে করি অল টাইম। বুঝতে পারতেছি না কি বললা? স্যার আপনি ওই ওয়াই বরাবর যে পাশের কিউবটা আঁকছেন ওটার নিচে যান স্যার। ওয়াই বরাবর পাশের কিউব? জি হ্যাঁ। স্যার এটা স্যার এটা একটু নিচে স্যার। হ্যাঁ নিচে, হ্যাঁ। স্যার ওই কিউবের একদম নিচের প্রান্তটা স্যার, বাম পাশের কিউব। এটা না, স্যার এটাকে আমি স্যার ওয়াই ধরতেছি স্যার, মানে ওই ওয়ানটা ধরতেছি। ওইটা কেন হবে? এটা মূল এক্সিস তো, এটা আমার তো মূল এক্সিস তো এটা ওয়াই এক্সিস। স্যার মূল অ্যাক্সিস এটা হইলো স্যার ওই একটা চলে আসে যে স্যার মানে আমি ফার্স্টে এক্স অক্ষ বরাবর ওইদিকে নেগেটিভ সাইডে গেলাম, এরপর স্যার ওয়াই অক্ষ নেগেটিভ সাইডে কেন গেলাম? এক্স এক্সিস কে মাইনাস এ তে ছেদ করতেছে, এই জন্য আমি এটা এদিকে কেন গেলাম? যাওয়ার দরকার কি আমার? স্যার ওই নেগেটিভ দিয়ে সেজন্য স্যার। হ্যাঁ, তাহলে এখানে মাইনাস এ পরিমাণ ওই মাথাটা তো আমাকে নিতে হবে। ওয়াই তে তো ছেদ করতেছে বি তে। তাহলে স্যার ওই পয়েন্টটাকে আমি কিভাবে নির্দেশ করতে পারবো, যেটা স্যার আমি মানে ভুলে ধরলাম, ওইটার তাহলে সঠিকটা কি হবে? কোনটা? স্যার ওই যেটাকে আমি ভুল ধরলাম ওইটাকে তাহলে স্যার কিভাবে দেখাবো আমি? এই পয়েন্টটা জি স্যার এই পয়েন্টটাকে আমি কিভাবে দেখাবো তখন? আমি কিভাবে দেখাইছি? না স্যার আমি বুঝাইতে পারিনি আপনাকে স্যার, মানে স্যার আমি তো ওইটা তো ভুল ধরলাম, ঠিক আছে, এখন তো বুঝছি এটা রাইট হবে, কিন্তু স্যার ওইটাকে যদি ওই তলটাকে যদি আমি বুঝাই তখন স্যার ওইটা কিভাবে দেখাবো? ওই তলটা তুমি একে দেখাও, না আঁকলে বুঝতে পারতেছি না। এই পয়েন্ট থেকে তো অনেক ধরনের তলই হইতে পারে। স্যার মানে একদম বাম পাশের তলটাই স্যার, একদম বাম পাশের যে তলটা পড়তেছে। বাম পাশের তলটা? একদম বাম পাশের যে তলটা স্যার কিউবের। এটা তো দেখাইছি আমি, মনে হয় দেখাইছি এটা তো দেখাইছি তারার কথা তোমাদের। আর একটু কষ্ট করে দেখাইলে একদম ক্লিয়ার হয়ে যেত আর কি, একটু কষ্ট করে দেখাইলে। একটু কষ্ট করে দেখাইলেই ক্লিয়ার হবে। ভিডিও লেকচার গুলো ঠিক মতো এটা দেখাইছি তো ক্লাসে, এটা ক্লাসে দেখাইছি তো। কেন দেখাইলাম না? এটা ফ্যামিলি তল বুঝাইলাম না? এটার প্যারালাল এটা, এটার প্যারালাল এটা। জি স্যার এগুলো একটা ফ্যামিলি তল থাকে। দেখাইছিলাম তো, এটা তো দেখো লেকচার শিটে আছে এটা দেখাইছি। এটা তোমার ভিডিও দেখো ভালো মতো, একই জিনিস। ভিডিওতে স্যার যেটা বলছিলেন যে ওইটাকে তখন আমি একবার ওই মূল বিন্দু ধরলে তখন স্যার ওইটাও আগেরটার মতোই হয়ে যাবে, এরকম। এটা ভালো মতো দেখো, এটা আধা ঘন্টা ধরে বুঝাইছি জিনিস। এটা দেখো, এটা 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 সহজ জিনিস। ভিডিও গুলো দেখো না কেন ভালো মতো? এটা তো লেকচার শিটেও আছে, আবার ভিডিওতেও দেখবা আছে। লেকচার ভালো মতো দিছি, এটা ভালো মতো শুনবা, এটা পুরো অংশ। ওকে স্যার।